এপ্রিল 1912 সমুদ্রবক্ষে যাত্রা শুরু করেছিল পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল ও শক্তিশালী জাহাজ টাইটানিক। মানুষ বিশ্বাস করত এই জাহাজ কোনোদিন ডুবতে পারবে না, কিন্তু ভাগ্যের খেলা প্রথম যাত্রাতে এক হিমশৈলের সঙ্গে সংঘর্ষের অল্প সময়ের মধ্যে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সামুদ্রিক দুর্ঘটনায় পরিণত হয়। প্রশ্ন রয়ে গেছে এখনও, এটা কি সত্যি একটি দুর্ঘটনা ছিল নাকি পরিকল্পিত কোনো ষড়যন্ত্র? কেন সেই রাতে পর্যাপ্ত উদ্ধার নৌকা ছিল না? কেন কাছাকাছি থাকা জাহাজগুলো সাহায্যের হাত বাড়ায়নি? এবং টাইটানিকের সঙ্গে জড়িত থাকা অভিশাপের রহস্যময় গল্পই বা কতটা সত্য? আজ আমরা খুঁজে বের করার চেষ্টা করব সেই অডুবো জাহাজের ডুবির পেছনে লুকিয়ে থাকা অজানা সব রহস্যগুলো। টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার ঘটনাকে সাধারণত একটি দুর্ঘটনা হিসাবে ধরা হয়, তবে এর পেছনের কারণগুলো শুধুমাত্র একটি সাধারণ ভুলের ফল ছিল না, বরং একাধিক ভুলের কারণে ভয়ঙ্কর ভয়াবহ ক্ষতি ঘটেছিল। টাইটানিক ডুবে যাওয়ার মূল কারণ ছিল হিমশৈলের সংঘর্ষের ভয়াবহ সংঘর্ষের ফলে, কিন্তু এই সংঘর্ষ এবং পরবর্তী জাহাজ ডুবির জন্য আরও কিছু বিষয় দায়ী ছিল, যেমন বরফের সতর্কবার্তা উপেক্ষা। টাইটানিক তার যাত্রাপথে অন্যান্য জাহাজ থেকে বেশ কয়েকটি বরফের সতর্কবার্তা পেয়েছিল, কিন্তু জাহাজটি তার গতি কমায়নি। তৎকালীন সময়ে টাইটানিককে চিরস্থায়ী বলে মনে করা হতো, যার ফলে জাহাজের কর্মকর্তারা সম্ভবত সতর্কবার্তাগুলোকে ততটা গুরুত্ব দেননি। যে রাতে দুর্ঘটনাটি ঘটেছিল সেই রাত ছিল চাঁদহীন এবং মেঘমুক্ত, ফলে অন্ধকারে হিমশৈলটি সময়মতো দেখতে পাওয়া যায়নি। যখন জাহাজের কর্মীরা বরফ দেখতে পান তখন তা এড়ানোর জন্য যথেষ্ট সময় ছিল না। যদিও টাইটানিকের নকশা খুবই উন্নত ছিল, তবে একটি বড় ত্রুটি ছিল। জাহাজটির ওয়াটার টাইট কম্পার্টমেন্টগুলোর উপরের দিকে খোলা ছিল। যখন সংঘর্ষের পর পানি প্রবেশ করতে শুরু করে তখন একটি কম্পার্টমেন্ট থেকে অন্যটিতে পানি উপচে পড়ে। এই কারণে একের পর এক কম্পার্টমেন্টে পানি ভরে যায় এবং জাহাজটি ডুবে যায়। যদিও নির্মাতারা বলেছিল যে 4টি কম্পার্টমেন্টে পানি ঢুকলেও জাহাজটি বেঁচে থাকতে পারবে, বাস্তবে 6টি কম্পার্টমেন্টই ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং জাহাজের পর্যাপ্ত সংখ্যক লাইফবোট ছিল না। যদিও সে সময়ের নিয়ম অনুযায়ী পর্যাপ্ত লাইফবোট ছিল, কিন্তু জাহাজের সমস্ত যাত্রীর জন্য তা যথেষ্ট ছিল না। এই কারণে হাজারেরও বেশি মানুষ ঠান্ডা পানিতে ডুবে মারা যায়। সুতরাং হিমশৈলের সাথে সংঘর্ষ একটি দুর্ঘটনা হলো, এর পেছনের সিদ্ধান্তগুলো এবং সে সময়ের প্রযুক্তির সীমাবদ্ধতা এই ট্র্যাজেডিকে আরো ভয়াবহ করে তুলেছিল। এর ফলে টাইটানিক ডুবে যাওয়ার ঘটনাটি একটি নিছক দুর্ঘটনা থেকে একটি ঐতিহাসিক ভুলের সমষ্টিতে পরিণত হয়েছে। যাই হোক, অনেকে বলে টাইটানিক জাহাজ ডুবির পেছনে একটি পরিকল্পিত ষড়যন্ত্র ছিল। বিজ্ঞান বলে জাহাজটি ডুবার জন্য দুর্ঘটনা ছিল এটি একাধিক ভুলের একটি দুঃখজনক পরিণতি ছিল, যেখানে মানবীয় ভুল, প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং প্রাকৃতিক কারণ একত্রে মিশে এই ভয়াবহ দুঃখজনক ঘটনা ঘটেছিল। যদিও জাহাজ ডুবির কারণ হিসাবে বিভিন্ন সময়ে নানা ধরনের ষড়যন্ত্র তত্ত্ব উঠে এসেছে, কিন্তু সেগুলোর পক্ষে কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি। প্রচলিত ষড়যন্ত্র তত্ত্বগুলো কি ছিল? সবচেয়ে আলোচিত তত্ত্বগুলোর মধ্যে একটি হলো টাইটানিক ডুবে যায়নি, বরং তার যমজ জাহাজ RMS অলিম্পিককে ডুবিয়ে দেওয়া হয়েছিল। এই তত্ত্ব অনুযায়ী অলিম্পিক জাহাজটি আগে থেকেই ক্ষতিগ্রস্ত ছিল, তাই বিমার টাকা পাওয়ার জন্য টাইটানিকের মালিকরা অলিম্পিককে টাইটানিক হিসাবে সাজিয়ে ডুবিয়ে দিয়েছিলেন, কিন্তু এই তত্ত্বের সপক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। আরেকটি তত্ত্ব হলো মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ প্রতিষ্ঠাতার বিরোধিতা করায় কিছু প্রভাবশালী অর্থনীতিবিদকে হত্যা করার জন্য এই জাহাজডুবি ঘটানো হয়েছিল। এই জাহাজে ছিল 3 জন বিশিষ্ট অর্থনীতিবিদ, যারা ওই ব্যাংক প্রতিষ্ঠাতার বিরোধিতা করেছিলেন। বলা হয় তাদের সরিয়ে দেওয়ার জন্য এই ষড়যন্ত্র করা হয়েছিল, কিন্তু এরও কোনো প্রমাণ মেলেনি। কেন এই ঘটনাকে দুর্ঘটনা হিসাবে ধরা হয়? এই ঘটনাকে দুর্ঘটনা বলার পেছনে বেশ কিছু অকট্ট যুক্তি রয়েছে। প্রমাণের অভাব, ষড়যন্ত্র তত্ত্বগুলোর সপক্ষে কোনো বাস্তব বা বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। যদি এটি কোনো পরিকল্পিত ষড়যন্ত্র হতো তাহলে গোপনীয়তা রক্ষা করা প্রায় অসম্ভব হতো এবং কোনো না কোনো সময়ে এর প্রমাণ অবশ্যই বেরিয়ে আসতো। দুর্ঘটনার কারণগুলো সুস্পষ্ট। টাইটানিক ডুবির যে কারণগুলো আগে উল্লেখ করা হয়েছে, যেমন হিমশৈলের সাথে সংঘর্ষ, সতর্কবার্তা উপেক্ষা, অপর্যাপ্ত লাইফবোট এবং নকশার ত্রুটি, সেগুলো তদন্তে প্রমাণিত হয়েছে এবং এই কারণগুলোই একটি দুর্ঘটনার জন্য যথেষ্ট। টাইটানিক ছিল সে সময়ের সবচেয়ে বিলাসবহুল এবং শক্তিশালী জাহাজ। এমন একটি সম্পদকে ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে দেওয়া এবং তাতে হাজার হাজার মানুষের জীবন ঝুঁকিতে ফেলা একটি অসম্ভব ঘটনা। কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান এমন একটি ঝুঁকি নিত না। সুতরাং সমস্ত ঐতিহাসিক ও বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে টাইটানিক ডুবি একটি দুর্ঘটনা ছিল, কোনো পরিকল্পিত ষড়যন্ত্র নয়। এটি ছিল মানব ইতিহাসের অন্যতম এক ভয়াবহ নৌ দুর্ঘটনা,
যা থেকে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা নেওয়া হয়েছিল। একটি প্রশ্ন সবার মনে, জাহাজ ডুবির সময় কাছাকাছি থাকা দুইটি জাহাজের ভূমিকা নিয়ে তারা কি কোনো সাহায্য করেনি, যেগুলোর নাম ছিল SS ক্যালিফোর্নিয়ান এবং RMS কারপাথিয়া। এই দুই জাহাজের প্রতিক্রিয়া ব্যাখ্যা করে কেন সব জাহাজ সাহায্যের জন্য এগিয়ে আসেনি। SS ক্যালিফোর্নিয়ায় সবচেয়ে কাছের জাহাজ ছিল, কিন্তু কেন সাহায্য করেনি? তদন্তে জানা যায় SS ক্যালিফোর্নিয়া টাইটানিকের সবচেয়ে কাছে ছিল, সম্ভবত মাত্র 19 মাইল দূরে, কিন্তু তারা কেন সাহায্য করেনি? তার পেছনে কিছু ভুল বোঝাবুঝি এবং ভুল সিদ্ধান্তের সমষ্টি ছিল। ঘটনার রাতে ক্যালিফোর্নিয়ার রেডিও অপারেটর ঘুমাতে গিয়েছিলেন। টাইটানিক থেকে বরফের সতর্কবার্তা পাঠানোর পর টাইটানিকের অপারেটর তাকে বিরক্তির সাথে বলেছিলেন, শাট আপ, আমি ব্যস্ত। এই ঘটনার পর ক্যালিফোর্নিয়ার অপারেটর তার রেডিও বন্ধ করে দেন, ফলে টাইটানিকের জরুরি সাহায্যের বার্তাটি ক্যালিফোর্নিয়ান শুনতে পাননি। ক্যালিফোর্নিয়ার কুরা দূরে একটি জাহাজের আলো এবং সাদা রকেট ফায়ার হতে দেখেছিলেন, কিন্তু তারা ভেবেছিলেন এটি কোনো সাধারণ সংকেত, জরুরি বিপদ সংকেত নয়। তাছাড়া সেই রাতের অস্বাভাবিক আবহাওয়ার কারণে আলোকরশ্মি বাঁকা হয়ে যাচ্ছিল, ফলে দুটি জাহাজের দূরত্ব সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়। তারা ভেবেছিল জাহাজটি অনেক দূরে। ক্যালিফোর্নিয়ার ক্যাপ্টেন স্ট্যানলি লর্ডকে বারবার জানানো হয়েছিল যে দূরে একটি জাহাজ থেকে রকেট ফায়ার করা হচ্ছে, কিন্তু তিনি এটি জরুরি বিপদ সংকেত হিসাবে গুরুত্ব দেননি এবং রেডিও অপারেটরকে জাগাননি। তিনি বিশ্বাস করেছিলেন যে জাহাজটি তার থেকে অনেক দূরে এবং রকেটগুলো কোনো বাণিজ্যিক সংকেত হতে পারে। এই সমস্ত ভুলের কারণে ক্যালিফোর্নিয়ান জাহাজটি সাহায্যের জন্য এগিয়ে আসেনি, যা টাইটানিকের অনেক যাত্রীকে বাঁচানোর সুযোগ নষ্ট করে দেয়। RMS কারপাথিয়া একমাত্র সাহায্যকারী জাহাজ। টাইটানিক ডুবে যাওয়ার সময় যে জাহাজটি সাহায্যের জন্য এগিয়ে এসেছিল সেটি হলো RMS কারপাথিয়া। কারপাথিয়ার রেডিও অপারেটর টাইটানিকের জরুরি বার্তাটি পেয়েছিলেন। তিনি সঙ্গে সঙ্গে তার ক্যাপ্টেন আর্থার হেনরিকে খবর দেন। জীবন বাজি রেখে যাত্রা। টাইটানিক থেকে প্রায় 58 মাইল দূরে থাকা সত্ত্বেও ক্যাপ্টেন রোস্টন তার জাহাজকে সর্বোচ্চ গতিতে, এমনকি হিমশৈলের মধ্যে দিয়েও টাইটানিকের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। সাধারণত কারপাথিয়া 24 নটিক্যাল মাইল ঘন্টা গতিতে চলত, কিন্তু সে রাতে তারা প্রায় 17 নটিক্যাল মাইল ঘন্টা গতিতে ছুটেছিল। কারপাথিয়া ঘটনাস্থলে পৌঁছায় টাইটানিক ডুবে যাওয়ার প্রায় 1.5 ঘন্টা পর। যদিও তারা ডুবে যাওয়া জাহাজটিকে বাঁচাতে পারেনি, তারা বরফের মতো ঠান্ডা পানিতে থাকা 700 এর বেশি জীবিত যাত্রীকে উদ্ধার করে। এই কারণে ক্যাপ্টেন রোস্টন এবং তার পুরো দলকে পরবর্তীতে সম্মান জানানো হয়। সুতরাং ক্যালিফোর্নিয়ানের ভুল বোঝাবুঝি এবং উদাসীনতার কারণে তারা সাহায্য করতে ব্যর্থ হয়েছিল, যেখানে কারপাথিয়া দ্রুত ও সাহসী পদক্ষেপ শত শত মানুষের জীবন বাঁচিয়েছিল। টাইটানিকের সাথে জড়িত থাকা অভিশাপের গল্প বা কতটা সত্য? অভিশাপের গল্পগুলো মূলত জনপ্রিয় লোককাহিনী এবং কাল্পনিক উপকথা। এর বেশিরভাগই কোনো ঐতিহাসিক বা বৈজ্ঞানিক ভিত্তি নেই। এই ধরনের গল্পগুলো সাধারণত একটি ভয়ঙ্কর ট্র্যাজেডিকে আরও রহস্যময় এবং আকর্ষণীয় করে তোলার জন্য তৈরি হয়। এখানে সবচেয়ে পরিচিত অভিশাপের গল্প এবং সেগুলোর পেছনের বাস্তবতা ব্যাখ্যা করা হলো, যেমন মমির অভিশাপের গল্প। টাইটানিক নিয়ে সবচেয়ে প্রচলিত এবং আলোচিত অভিশাপের গল্পটি হলো মমির অভিশাপ। এই গল্প অনুযায়ী ব্রিটিশ মিউজিয়াম থেকে একজন প্রাচীন মিশরীয় রাজকুমারের মমি আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছিল। বলা হয় এই মমিটি অভিশপ্ত ছিল এবং যারা এটিকে বহন করেছিল তাদের উপর অভিশাপ নেমে আসে। এই মমিটি নাকি টাইটানিকের কার্গো হোল্ডে ছিল এবং এটি জাহাজ ডুবির কারণ। বাস্তবতা, এই গল্পটি সম্পূর্ণ মিথ্যা। ব্রিটিশ মিউজিয়াম কখনোই কোনো অভিশপ্ত মমি টাইটানিক জাহাজে পাঠায়নি। আর্কাইভ বা কার্গো তালিকাতেও এমন কোনো মমির অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়নি। এই গুজবটি স্টপ ব্রিটিশ সাংবাদিক উইলিয়াম থমাস স্টিসের লেখা একটি জনপ্রিয় প্রবন্ধ থেকে ছড়িয়েছিল। তিনি টাইটানিকের একজন যাত্রী ছিলেন এবং জাহাজ ডুবিতে মারা যান। স্টিস তার লেখার মাধ্যমে মমি এবং অভিশাপের গল্পকে জনপ্রিয় করে তুলেছিলেন, যার ফলে এটি টাইটানিক দুর্ঘটনার সঙ্গে ছড়িয়ে যায়। সুতরাং টাইটানিকের সঙ্গে জড়িত অভিশাপের গল্পগুলো হলো লোককথা এবং কল্পনার ফসল। প্রকৃত ঘটনা ছিল হিমশৈলের সঙ্গে সংঘর্ষের মতো একটি দুর্ঘটনা, যা মানবীয় ভুল, উদাসীনতার এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে একটি মহা বিপর্যয়ের পরিণত হয়েছিল। সবশেষে টাইটানিকের ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির শক্তির কাছে মানুষ কতটা দুর্বল। এই ট্র্যাজেডির পর নৌ নিরাপত্তা অবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছিল, যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক আইন, পেট্রোল বেষ্টিতা এবং সমস্ত জাহাজে 24 ঘন্টা রেডিও মনিটরিং বাধ্যতামূলক করা। টাইটানিক আজও এক অবিস্মরণীয় ট্র্যাজেডি, যা একই সাথে মানুষের ভুল, বীরত্ব এবং টিকে থাকার অদম্য ইচ্ছার এক করুণ উপাখ্যান।